হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির 9 নম্বর ভিডিওতে চলে এসেছি। এখানে আলোচনা আজকে হবে কোষের সমবায় নিয়ে। বিভিন্ন কোষকে আমরা যখন ইউজ করি, অর্থাৎ সেলকে যখন আমরা ইউজ করি, তখন কখনো তাদেরকে শ্রেণী সমবায়ে, কখনো সমান্তরাল সমবায়ে, কখনো মিশ্র সমবায়ে সাজাই। কিন্তু ভেবে দেখেছো যে শ্রেণী সমবায়ের ভিতরে থাকা 20টা সেলের ভিতরে যদি 4টে সেলকে উল্টে দেওয়া হয়, অর্থাৎ যেমন ভাবে তাদের ক্রম সাজানোর কথা, নেগেটিভের পর পজিটিভ, আবার তারপর নেগেটিভ পজিটিভ করে যে সাজানোর কথা, তার মধ্যে 4টে যদি উল্টে দিই কি হতে পারে? বা সমান্তরাল সমবায়ের ভিতরেও যদি উল্টে দিই কি হবে কিছু সংখ্যক সেলকে, মিশ্র সমবায়ে যদি উল্টে দিই কি হবে? এরকম জটিল থেকে জটিল জিনিসপত্রগুলো আলোচনার মাধ্যমে আমরা বুঝবো যে এই ধরনের প্রবলেমকে আমরা কিভাবে সলভ করব। আর আমার একটা অনুরোধ তোমাদের কাছে, যে এর সূত্র তো আমি বানিয়ে দেবো, এবং মধ্যেখানে ভিডিওর মধ্যে দেখবে একটা গোটা টেবিলে বিভিন্ন কন্ডিশনে কি কি সূত্র হতে পারে সেই নিয়ে আলোচনা করা আছে। কিন্তু একবার একটা কথা পরিষ্কার জেনে রাখো, সূত্র মুখস্থ করে কিন্তু এই প্রবলেম সলভ করা যাবে না। প্রক্রিয়াটাকে খেয়াল করো, যে কি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগুলোকে অ্যানালিসিস করছি। এই অ্যানালিটিক্যাল ব্যাপারটা যদি তোমাদের ভিতরে একবার তৈরি হয়ে যায়, তাহলে জটিল থেকে জটিল প্রবলেম বা সার্কিটকে তোমরা কিন্তু সলভ করতে পারবে। তো চলো একে একে শুরু করি। ফার্স্টে আজকে শুরু করবো হচ্ছে শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ে কি হচ্ছে? কিছু সেল আছে, সেলের কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, ঠিক কি ঠিক না? সেল থাকবে, সেলের কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, এবং তারা একে অপরের সাথে পরপর যুক্ত হয়েছে। অর্থাৎ এর পজিটিভ প্রান্ত যদি দেখায়, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। বড় করে দেখায়, এই দেখো, এটা পজিটিভ সেলের, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এইভাবে যুক্ত আছে। অর্থাৎ একজনের নেগেটিভের সাথে আর একজনের পজিটিভ প্রান্তকে যুক্ত করে দেওয়া এবং পর পর রেখে দেওয়াকে বলা হয় শ্রেণী সমবায়। এবার কি ঘটলো ভালো করে ভাবো, যে একটা একটা করে যখন ব্যাটারি যুক্ত হচ্ছে, এর শক্তি এর সাথে অ্যাড হচ্ছে, এর শক্তি এর সাথে অ্যাড হচ্ছে। কেন অ্যাড কেন হবে? দেখো, সার্কিট ব্যবস্থার মধ্যে যদি আমরা খেয়াল করি, তো দেখি যে ব্যাটারির শক্তির সোর্স আর তার সাথে যুক্ত যে রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্স কি করে? ওই শক্তির কিছুটা অংশ সে ক্ষয় করে। তাহলে এখানে একটা ব্যাটারি আছে, সে কিছু পরিমাণ শক্তি ছাড়ছে, তারপরে আরেকজন আছে, সে আরো কিছু পরিমাণ শক্তি সৃষ্টি করছে। তাহলে এর শক্তি আবার এর সাথে অ্যাড হচ্ছে, ওর শক্তি ওর সাথে অ্যাড হচ্ছে, এভাবে ক্রমান্বয়ে চললো। কেউ তো ডিস্ট্রয় করছে না। ইন্টারনাল রেজিস্ট্যান্সে কিছু পরিমাণ শক্তি তো ব্যয় হয়, যেটা কিনা কোষগুলোকে গরম করতে, গরম করে, গরম করে তাকে চার্জ বা ডিসচার্জ করার সময় আমরা দেখতে পাই ব্যাটারি যে হিট হয়, সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য, এবং তার জন্য যে ভোল্টেজ সৃষ্টি হয় তাকে বলা হয় লস্ট ভোল্ট। তো লস্ট ভোল্ট ম্যানেজ করেই ব্যাটারিকে আমরা ইউজ করি। মানে ধরো 12 ভোল্টের একটা ব্যাটারি, 10 ভোল্টের একটা ব্যাটারি বলছে, আসলে দেখা গেল হয়তো লস্ট ভোল্ট 2 ভোল্ট নষ্ট হয়ে গিয়ে 10 ভোল্ট আমরা হাতে পাচ্ছি। অর্থাৎ ইএমএফ তো 12 ভোল্ট, কিন্তু 2 ভোল্টে নষ্ট হচ্ছে লস্ট ভোল্টে, অর্থাৎ হিট এনার্জিতে। বাকি 10 ভোল্ট আমরা পাচ্ছি, সেই 10 ভোল্ট নিয়ে এখানে কথা হচ্ছে। তো দেখো, পুরো সার্কিট ব্যবস্থার মধ্যে এখানে যদি আমি ধরে নিই যে এন খানা সেল আছে, কতগুলো সেল আছে? এন খানা সেল আছে। তাহলে এন খানা যদি সেল থাকে, ভালো করে বুঝো, এন খানা যদি সেল থাকে, একজনের জন্য যদি বলি E1, E2, E3, E4, অর্থাৎ আমি ধরে নিলাম যে প্রত্যেকের তড়িৎচালক বল আলাদা আলাদা, প্রত্যেকের তড়িৎচালক বল আলাদা আলাদা, তাহলে প্রত্যেকের তড়িৎচালক বল যোগ হতে হতে যাবে। যেহেতু আমাদের এই কন্ডিশনে প্রত্যেকটা তড়িৎচালক বল সেম, তাহলে যতগুলো সেল আছে তত পরিমাণ শক্তি তৈরি হলো। আমি যেহেতু এন খানা সেল ধরি, তাহলে মোট শক্তি হচ্ছে এখানে এনই। এই ব্যাপারগুলোকে আমার সাথে হ্যাবিচুয়েটেড হও, শুনে শুনে অভ্যস্ত হও যে কি করছি। এবার ভাবো তো, রেজিস্ট্যান্স, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর আছে, অবশ্যই আছে। আর দেখো, প্রত্যেকটা সেল পিছু একটা করে স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্সও আছে, আছে কি নেই? তাহলে শ্রেণী সমবায়ে থাকলে পরে রোধগুলো কি হয়? সিম্পল যোগ। তাহলে ধরো 5টা আম পরপর তোমাকে দিলাম, তাহলে কটা আম হলো?
5 ইন্টু একটা আম মানে 5টা আম, তাহলে 5 বার 1কে যোগ করা মানে 5 ইন্টু 1 করা। এবার ভাবো 2 টাকা করে যদি তোমাকে 5টা কয়েন দেওয়া হয় তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি স্মলার হয়, শ্রেণী সমবায়ে যদি তাদের যদি আমি যোগ করি, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স পিছু আমি যে টোটাল রোধটা পাবো সেটা হচ্ছে নাম্বার অফ সেল ইনটু এক একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স। বোঝা গেল? তাহলে পুরো ব্যবস্থাটার জন্য, সেলগুলোর জন্য যে রেজিস্ট্যান্সটা গোটাগুটি হাতে এলো সেটা হচ্ছে এনআর, ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য। ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলোর তাহলে আমি কেমন আঁকতে পারি? তাহলে আমি এরকম বলতে পারি যে একটা সেল আছে, যে সেলটা তড়িৎচালক বল হচ্ছে এনই এবং তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে এন স্মলার, সেটা কিনা আবার একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে ক্যাপিটাল আর, তার সাথে যুক্ত। পারি কি পারি না? 100 বার পারি। তাহলে এই ব্যবস্থাতে যে গোটা রেজিস্ট্যান্সটা জন্ম নেবে অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট, সেটা কত হবে? ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল আর। এই কনসেপ্ট গুলোকে একদম খেয়াল করো আর ধাপে ধাপে এগো। তাহলে হবে কি, যেমনই কন্ডিশন তোমাদেরকে দেখ না কেন তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না। শুধু ছবিটাকে দেখবে, ডায়াগ্রামটাকে দেখবে, নিজের মতো অ্যানালিসিস করবে, অঙ্ক করে দেবে বা প্রবলেমটাকে সলভ করবে যেভাবে তোমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে পুরো সার্কিট ব্যবস্থাটা রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর ইন্টু এন ইন্টু স্মল আর। এখানে মোট শক্তির সোর্স কত? মোট শক্তির সোর্স হচ্ছে গিয়ে আমার এন ইন্টু ই। তাহলে আমি ওহমের সূত্র যদি ইউজ করি তাহলে এন মানে ধরো এক ধাপ এগিয়ে গিয়ে যদি লিখি তাহলে ভি ইজ ইকুয়াল টু আই, এখানে যদি কারেন্ট যদি আই গিয়ে থাকে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট, নয় কি? তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট। ঠিক? তাহলে আর ইকুইভ্যালেন্ট যেটা পেলাম, আর ইকুইভ্যালেন্ট যেটা পেলাম সেটা কি পেয়েছি? সেটা পেয়েছি ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল আর। কি মাথায় ঢুকলো? তাহলে দেখো কিছু মুখস্থ করছি না কিন্তু। আর ভোল্টেজ অর্থাৎ যত পরিমাণ শক্তি সৃষ্টি হয়েছে সেটার ভ্যালু কত? এন ইন্টু ই। তাহলে সিম্পল ইকুয়েশন আমার কাছে খাড়া হয়ে গেল এটা। এবার প্রশ্ন হচ্ছে, যদি এই কম্বিনেশনটার মধ্যে আমি যদি কিছু সংখ্যক সেলকে উল্টে দিই, ভালো একটা কনসেপ্ট, ভালো করে বুঝো। এর মধ্যে এম সংখ্যক সেলকে আমি উল্টে দিয়েছি। কত সংখ্যক সেলকে? আমি দেখা গেল এম সংখ্যক সেলকে উল্টে দিয়েছি। ওকে, তাহলে এম সংখ্যক সেলকে যদি উল্টায় তাহলে ঘটনাটা কি হলো? টোটাল ধরো 20টা সেল ছিল, 4টে সেল আমি উল্টে দিয়েছি। তাহলে 4টে সেল যখন আমি উল্টালাম তাহলে মোট 20টার থেকে 4টে কমলো। তাহলে 20 থেকে -4 হলো, হলো কত? 16টা। 16টা আমার এখন সেল আছে। যে 4টাকে উল্টেছি তারা কি চুপ করে ঘুমিয়ে আছে? শ্রেণী সমবায়ে যেহেতু যুক্ত আছে তারাও তো উল্টো দিকে তড়িৎ প্রবাহ পাঠাবার চেষ্টা করছে, ঠিকই ঠিক না? বাকি 16 জন যেদিকে তড়িৎ প্রবাহ পাঠাবার চেষ্টা করছে, যে 4জনকে উল্টে দিয়েছি তারা এখন কি চাইছে? উল্টো দিকে পাঠাতে। তাহলে কিছু পরিমাণ শক্তি সে আবার ক্ষয় করছে। সেটা কতটা? আবার 4টে সেলের সম পরিমাণ শক্তি সে ক্ষয় করছে, মানে আবার 4 বিয়োগ গেল, হলো গিয়ে 12। তাহলে আমি মোট যেটা পেয়েছিলাম সেটা কত? এনই। যখন কাউকে উল্টাইনি, উল্টিয়েছি কত? এম সংখ্যক সেলকে। তাহলে একবার এম সংখ্যক সেল উল্টে দিলাম মানে এতগুলো সেল আমার কমলো, এবং ওই উল্টানো সেলগুলো বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে বলে আবার এম পরিমাণ শক্তি ক্ষয় হলো। তাহলে আলটিমেট আমার হাতে জন্মালো কত? E is equal to n minus 2m পরিমাণ শক্তি আমি হাতে পাচ্ছি। কি মজার ব্যাপারটা ধরা পড়লো? এবার রেজিস্ট্যান্সের কথা যদি বলি, ইচ অ্যান্ড এভরি সার্কিটের ভিতরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে আমি উল্টেই দিই আর সোজাই রাখি। মানে একটা তার আছে, তারের রেজিস্ট্যান্স আছে, আমি উল্টো করেই লাগাই আর সোজা করেই লাগাই, রেজিস্ট্যান্স তো রেজিস্ট্যান্স।
ঠিক না, ওটা গুণগত ধর্ম রোধ। তাহলে রোধের পরিমাণ কিন্তু কোনো পরিবর্তন আসছে না, আসছে কি? রোধের কিন্তু কোনো পরিবর্তন আসছে না। তাহলে আগে যে পরিমাণ রেজিস্ট্যান্স ছিল সেটাই কিন্তু এখনো বজায় থাকছে, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট আগে যা ছিল তাই কিন্তু বজায় থাকবে। তাহলে আই এর ইকুয়েশন এখন কি হবে? তড়িৎচালক বল যেটা আমার হাতে এখন বেঁচে থাকলো ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ব্যবস্থাটার জন্য। তা দেখো, মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন পড়লো না, যদি আমি বুঝতে পারি ব্যাপারটাকে যে কি করছি আর কিভাবে হচ্ছে। পড়লো কি মুখস্থ করার প্রয়োজন? পড়লো না, অবশ্যই পড়লো না। তো সকল সময় বোঝার চেষ্টা করো যে আমি কি বলতে চাইছি, কিভাবে জিনিসগুলোকে দাঁড় করাচ্ছি। ওকে, তাহলে যটা সেল উল্টাবো তার ডবল সংখ্যক কিন্তু আমি মূল সেল সংখ্যা থেকে বিয়োগ দেবো। চলো নেক্সট আসি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের সার্কিটটা কেমন ভাবে হয়? সমান্তরাল সমবায়ে যে তড়িৎচালক বলগুলো এক একটা ব্যাটারিতে থাকে, সেই তড়িৎচালক বলগুলোর একই প্রান্ত একটা দিকের সাথে যুক্ত থাকে, অর্থাৎ এর পজিটিভ প্রান্ত, এর পজিটিভ প্রান্ত, এর পজিটিভ প্রান্ত এবং বাকি যারা আছে প্রত্যেকের পজিটিভ প্রান্ত এই প্রান্তের সাথে যুক্ত। এবারে উল্টো কথা ভাবো, আমরা যখন জটিল সার্কিট নিয়ে আলোচনা করেছি সেখানে কি দেখেছি? যে সমান্তরাল সমবায়ে যখন আমরা এরকম ধরো সার্কিটকে বানাচ্ছি, বেশি নিচ্ছি না, 3টে নিচ্ছি, এই ছিল আমাদের ধরো সমান্তরাল সমবায়, এরা গিয়ে মিট করছে, এরকম বেরিয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যদি ভিএ হয়, তাহলে এই ভিএটা তো এর জন্য ভিএ, এর জন্য ভিএ, আবার এটাও ভিএ, ঠিক না? অর্থাৎ প্রত্যেকেই কিন্তু একই বিভব পায়। তাহলে যেহেতু এরা সমান্তরাল সমবায়ে পরপর যুক্ত হয়েছে একটা পয়েন্টে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু বা তড়িৎচালক বল কিন্তু একটাই, সেটা হচ্ছে ই। এন দিয়ে কিন্তু এক্ষেত্রে গুণ হলো না। এক নম্বর বিষয়। 2 নম্বর জিনিস খেয়াল করার, যেখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে তারা কি অবস্থায় আছে? কাদের কথা বলছি? ইন্টারনাল রেজিস্ট্যান্সের কথা। যতগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে তারা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার জন্য তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, শর্টকাটে যদি বলি কি হয়? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। তাহলে কটা রেজিস্ট্যান্স এখানে আছে? টোটাল এন খানা। তাহলে এখান থেকে যে ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসলো তাকে নাম দিলাম ধরো আর ড্যাশ। তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে? স্মল আর বাই কতগুলো সেল ধরেছি? এন খানা, তাহলে আর বাই এন। এটা কার জন্য জন্ম নিল? ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য। এবং এই গোটা ব্যবস্থাটার সাথে দেখতে পাচ্ছি আর একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর আছে। তাহলে টোটাল আর ইকুইভ্যালেন্ট কত দাঁড়ালো? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর বাই এন প্লাস ক্যাপিটাল আর। নাকি বোঝা গেল? তাহলে আমার সার্কিট সাজানোর জন্য কি কি লাগে, মানে ইকুয়েশন দাঁড় করানোর জন্য আমার কি কি লাগে? আই ইজ ইকুয়াল টু কি লাগে? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট লাগে। ভি এর মান কত? ই। আর ইকুইভ্যালেন্ট কত? এই যে বার করেছি, ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই এন। যদি মনে করো যে এখানেই সমীকরণকে স্টপ করব, দিয়ে মনে রাখবো, রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে আরেকটু এক ধাপ সিম্পলিফাই করবো, তাহলে এখানে এলসিএম করে এন কে যোগ করো আর এনটাকে উপরে দিয়ে দাও, তাহলে হয়ে গেল এন ই বাই এন ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে আই এর ইকুয়েশন কি দাঁড়ালো ফাইনাল? আই ইজ ইকুয়াল টু এন ই বাই এন ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। নাকি? ওকে, আগের সমীকরণে আয়ের কি পেয়েছিলাম? এন ই বাই ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল আর। আর এখন কি পেলাম? এন ইন্টু ক্যাপিটাল আর। আগে কি পেয়েছিলাম? এন ইন্টু স্মল আর। তাহলে এখান থেকে ধারণা কি করা যেতে পারে? একটু ভেবে বলো তো, কি ধারণা করা যেতে পারে? কোন ক্ষেত্রে প্রবাহ বেশি?
আগেরটার ক্ষেত্রে না এখনটার ক্ষেত্রে? এই ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল থাকতে হবে, রাখবে খেয়াল, তাহলে পরে কি হয় বলো তো, একদম কোনো কনসেপ্টে গন্ডগোল থাকবে না। তাহলে এখন এটা তো গেল প্যারালালের জন্য। তাহলে আই সিরিজের জন্য কি হচ্ছিল, এন ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস এন ইনটু স্মল আর। এটা ছিল হচ্ছে সিরিজের জন্য, এটা হচ্ছে প্যারালালের জন্য। তাহলে ভাবো সবসময় এক্সটার্নাল রেজিস্ট্যান্স কিন্তু বেশি হয়, তার সাথে এন গুণ হচ্ছে যতগুলো সেল বসাচ্ছি। তাহলে যত আমি সেল বাড়াবো, কার ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে, যত আমি সেল বাড়াবো তত কারেন্ট ড্রপ করবে। আর সিরিজের ভিতরে যত আমি সেল বাড়াবো তত কিন্তু কারেন্ট ইনক্রিজ করবে, অর্থাৎ এফেক্টিভ হবে। সেই জন্য সার্কিট ব্যবস্থাটা কি হওয়া উচিত নিজেরাই আন্দাজ করতে পারছো। ওকে, এবার আসছি মিশ্র সমবায়। মিশ্র সমবায়ে কি হয় দেখো, মিশ্র সমবায়ে কি হয়, কিছু সেল, এন সংখ্যক সেল পর 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 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আর এই সেটগুলো, এগুলোকে যদি এক একটা সেট বলি, এই সেট এম খানা পর 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 প্যারালালে যুক্ত আছে, একে বলা হচ্ছে মিশ্র সমবায়। কি বললাম, বোঝা গেল? কিছু সেল আছে যারা কিনা শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাদের সংখ্যা ধরলাম এন, আর কিছু এই সেট এম খানা পর 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 সমান্তরালে আছে। তাহলে একটু ভিতরে খুঁটিনাটি বিষয়গুলোকে ব্যাখ্যা করা যাক যে কি হতে পারে, কি হচ্ছে। ফার্স্ট দেখি যে এই সিরিজের জন্য আমি কত তড়িৎচালক বল এক একটাতে পেতে পারি। এক একটাতে আমি পেতে পারি এন ই সংখ্যক তড়িৎচালক বল পাবো। তাহলে এটার জন্য এনই পাবো, এটার জন্য এনই পাবো, এটার জন্য এনই পাবো, ইভেন এটার জন্য এনই পাবো। অর্থাৎ যতগুলো আছে প্রত্যেকের জন্য কিন্তু এনি 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 করে আমি পাচ্ছি। প্যারালালে থাকার দরুন এই পয়েন্টে কিন্তু নেট তড়িৎচালক বল কিন্তু এনি থাকবে, কারণ আগেই বুঝিয়েছি যে প্যারালালে থাকলে কিন্তু ভোল্টেজ আর নতুন করে এখানে অ্যাড হবে না। ঠিক ঠিক না? তাহলে শ্রেণীতে থাকলো যখন, তখন তড়িৎচালক বলগুলো সব যোগ হতে হতে গেল এনি। দেখো ছবি তো তোমার কাছে থাকবেই, হয় সার্কিট দেওয়া থাকবে, নাহলে সার্কিট তুমি ড্র করবে, ওখান থেকে ক্যালকুলেশন করতে করতে এগোবে। এমনও তো হতে পারে যে সার্কিট ব্যবস্থার ভিতরে ফার্স্টে 20টা আছে, তারপরটা 16টা আছে, তারপর 12টা আছে, তারপর 10টা আছে, এরকম করে হয়তো কম কম করতে করতে গেছে। শ্রেণী সমবায় প্রত্যেকটাতে একই সংখ্যায় না থাকলো, হতেই পারে কিছু জায়গায় মধ্যখানে উল্টি দেওয়া আছে, অনেক রকম কন্ডিশন তৈরি করে দেওয়া যেতে পারে। তাহলে সেই জন্য প্রক্রিয়াটা খেয়াল করো। তাহলে এক একটা সেটের জন্য আমি যে তড়িৎচালক বল পাচ্ছি সেটা হচ্ছে এনি। প্যারালালে থাকার জন্য কোনো তড়িৎচালক বলে কিন্তু ইমপ্রুভমেন্ট বা চেঞ্জেস কিন্তু আসলো না। এক, দুই, রেজিস্ট্যান্সের কথা বলি। রেজিস্ট্যান্সের কথা যদি ভাবা যায়, ভালো করে ভাবো যে এইখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে সংখ্যাটা কটা, এন। তাহলে এই উপরের সেটটার জন্য যে টোটাল রেজিস্ট্যান্সটা জন্মাবে সেটা হচ্ছে এন ইনটু স্মল আর। কতগুলো আছে প্যারালালে, এম গুলো। তাহলে আমরা কি জানি, রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। তাই প্যারালালে যেহেতু এম সংখ্যক সেল আছে, তাহলে পুরো সেটটার জন্য যে রেজিস্ট্যান্সটা জন্ম নেবে সেটা হচ্ছে এন ইনটু স্মল আর বাই এম। কারণ প্যারালালের সংখ্যা হচ্ছে এম খানা প্যারালালে বসানো আছে, প্যারালালের সংখ্যা হচ্ছে এম। কটা সেট আছে, এম খানা। তাহলে শুধু ব্যাটারির দরুন পাওয়ার রেজিস্ট্যান্সের পরিমাণ হচ্ছে এনআর বাই এম, এবং তার সাথে শ্রেণী সমবায়ে যুক্ত আছে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হলো, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এন আর বাই এম প্লাস ক্যাপিটাল আর। এটা গেল পুরো ব্যবস্থাটার রেজিস্ট্যান্স, তাই না? এবার ভাবো আই ইজ ইকুয়াল টু কি, I is equal to V by R. V is equal to IR. V এর পরিমাণ কত, অর্থাৎ তড়িৎচালক বলের পরিমাণ কত, N into E ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত, N R
বাই এম প্লাস ক্যাপিটাল আর। আমি যদি এম দিয়ে গুণ করে দিই উপর নিচে, বা এটাকে যোগ করি, উপর নিচে গুণ কেন করতে যাব, আমি এম ধরো ধরো যোগ করছি, তাহলে এটা হয়ে যাবে এনআর প্লাস এম ক্যাপিটাল আর, এনআর প্লাস এম ক্যাপিটাল আর। তাহলে হলো কত, এন ই ডিভাইডেড বাই এন স্মল আর প্লাস এম ক্যাপিটাল আর, নিচে একটা এম আছে, এই এমটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে আই এর ফাইনাল ইকুয়েশন হবে এন ইন্টু এম ইন্টু ই ডিভাইডেড বাই এন আর প্লাস এম ইন্টু আর। খেয়াল করার বিষয় কি, এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে কার গুণ হয়েছে, প্যারালালের সংখ্যা, ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে গুণ হয়েছে কার, সিরিজের সংখ্যা। যতগুলো সিরিজ আছে সেই সংখ্যাটা গুণ হবে হচ্ছে গিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে, আর এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে গুণ হবে কার, প্যারালালে থাকা রেজিস্ট্যান্সের সংখ্যা বা ধাপের সংখ্যার উপরে। তাহলে এটা হচ্ছে গিয়ে ফাইনাল ইকুয়েশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, একদম সুন্দর, বোঝা গেছে। এবার এখান থেকে দেখো একটা কোশ্চেন আমরা পেতে পারি যে বাহ্যিক রোধ এবং মানে সর্বোচ্চ কারেন্ট পাওয়ার শর্ত কি হতে পারে, আমি কি এমন কম্বিনেশন সাজালে ম্যাক্সিমাম কারেন্ট আমি পাবো। তার শর্ত একটাই, যদি বাহ্যিক রোধ এবং মোট অভ্যন্তরীণ রোধ যদি সমান হয় তাহলে পরে হবে, ঠিক কি ঠিক না। ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে কি, যদি আমি এম আর এন ভ্যালুকে যদি আমি সমান বলি, তাহলে আর এর ইকুয়েশন দাঁড়িয়ে গেল এন ইন্টু এন ইন্টু স্মল আর, এন ইন্টু এন, মানে যদি দুটো সমান হয়, এই দুটোকে যদি আমি সমান বলি, তাহলে দাঁড়ালো কি আর ইজ ইকুয়াল টু এন আর বাই এম, আর ইজ ইকুয়াল টু এন আর বাই এম। এই কন্ডিশন যদি কোনো জায়গায় পাই তাহলে কিন্তু সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পেতে পারি। ওকে, এটা খেয়াল রেখো, নোটের ভিতরে রেখো, অবশ্যই রেখো। আর মাঝে তো একটা টেবিল আছে, এই টেবিলে সব শর্তগুলো একসাথে তুলে একটা গোটা টেবিল আমার বানিয়ে দেওয়া আছে, চলো আস্তে আস্তে দেখতে পাবে। চলো নেক্সট, মিশ্র সমবায়ে যদি এক সংখ্যক কোষ উল্টে দিই, এক সংখ্যক কোষকে আমি দিয়েছি মিশ্র সমবায়ে উল্টিয়ে, যদি আমি এক সংখ্যক কোষ যদি উল্টে দিই তাহলে কি হবে। তাহলে আমি কি করলাম যে এক সংখ্যক সেলকে আমি এখন উল্টে দিয়েছি, ছবিটাতে দেখি তাহলে একটু মনে হয় বেটার ফিল আসবে। চলো দেখো, এর ভিতরে একটু পরিষ্কার করে নিয়ে, চলো এর ভিতরে আমি কি করেছি, কিছু সংখ্যক সেলকে দিয়েছি আমি উল্টিয়ে। দেখো মুখস্থ করে পার পাওয়া যাবে না, কারণ কন্ডিশনের উপর কন্ডিশন কোশ্চেন সেটার চাপিয়ে দেবে, তোমাকে উপায় বুঝতে হবে যে এগুলো সলভ করা হয় কি করে আলটিমেট। তো চলো দেখো ভালো করে তাকাও, এই পুরো ব্যবস্থাটা আছে, নিশ্চয়ই পরীক্ষা হলে তুমি এটাকে ড্র করবে, অবশ্যই ড্র করবে। তো ধরো ড্র করেছো তুমি, এখন ড্র করে এই সার্কিটটা পেয়েছো। ওকে, সার্কিট পাওয়ার পর এবার ভাবো তো যে তুমি এখানে এক সংখ্যক সেলকে উল্টে দিয়েছো, এক সংখ্যক সেলকে উল্টে দিলে এখানে এফেক্টিভ তড়িৎচালক বল তাহলে কি হবে, এমনিতে তড়িৎচালক বল কি হয়, এন ই, এক সংখ্যক উল্টিছো তাহলে মাইনাস এক্স ই, আবার উল্টোগুলো উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে, আবার তাহলে মাইনাস এক্স ই, তাহলে দাঁড়ালো কি ই কমন নিলে এন মাইনাস 2x। এটা হচ্ছে কি আমার এফেক্টিভ তড়িৎচালক বল এক একটা সারিতে, এই এক একটা সেটে তড়িৎচালক বল দাঁড়ালো কত, ই ব্র্যাকেটের ভিতরে এন মাইনাস 2x পরিমাণ। তাহলে এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। সমান্তরাল সমবায়ের জন্য তো কোনো ইনক্রিজ বা ডিক্রিজ তো কিছু করবে না, যেটাই আছে সেটাই থাকবে।
তাহলে বলতে গেলে পুরো সার্কিট ব্যবস্থাটার মধ্যে আমি এখন তড়িৎচালক বল যেটা পেলাম সেটা হচ্ছে ই ইনটু n মাইনাস 2x। এত তো ক্লিয়ার। এবার দেখতে হবে রেজিস্ট্যান্স কত। পুরো উপরের জন্য রেজিস্ট্যান্স কত পাচ্ছি? উপরের জন্য রেজিস্ট্যান্স পাচ্ছি nr, কারণ n সংখ্যক সেল নেওয়া আছে এক একটা সারিতে n সংখ্যক সেল আছে, তাহলে এক একটার জন্য হচ্ছে কি n ইনটু স্মল r। কতগুলো প্যারালাল আছে? m সংখ্যক প্যারালাল আছে। তাহলে পুরো সেটটার জন্য আমার রেজিস্ট্যান্স কত দাঁড়ালো ব্যাটারির জন্য, অনলি ফর ব্যাটারি? তাহলে n r বাই m। এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত আছে? ক্যাপিটাল R। এটা তাহলে গেল আমার হচ্ছে মোট রেজিস্ট্যান্স। তাহলে আই এর ভ্যালু কি হবে? কারেন্ট আই, এই যে আইটা, এই আই সমান তাহলে হবে কি তড়িৎচালক বল ই এন মাইনাস 2x ডিভাইডেড বাই এন আর বাই এম প্লাস ক্যাপিটাল আর। এটাই তো ইকুয়েশন, তাই নয় কি? চলো একবার দেখে নিই। এটাই ইকুয়েশন। এই যে যতগুলো সেল উল্টেছি তার ডবল সংখ্যক বিয়োগ করে দাও এন থেকে। বাকি তো এখানে প্যারালালকে পি এ মানে আমি যেটা এম ধরেছিলাম এখানে ধরা আছে পি সংখ্যক সেল, সেই জন্য পি এসছে। ওখানে ছিল আমাদের এনআর বাই এম, এনআর বাই এম, এখানে হচ্ছে এনআর বাই পি। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমাদের নোট। পজ করো, নোট লিখে নিতে পারো। ওকে। আর যদি রেডিমেড নোট পেতে চাও তাহলে উপরে দেওয়া দেখো একদম স্ক্রিনের উপরে যে ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে সেখানে গিয়ে পুরো রেডিমেড পিডিএফ নোট কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট। তাহলে সহজে মনে রাখার যে প্রক্রিয়াগুলো আছে এমএফ এর ক্ষেত্রে কি করব? যতগুলোকে উল্টাচ্ছি তার ডবল সংখ্যক বিয়োগ দেবো। বাকি তো যা বুঝিয়েছি তাই আছে শর্ত, জাস্ট লিখে দেওয়ার জন্য দিয়েছি, লিখে নাও। ওকে, 1 2 3 4 স্টার্ট। নেক্সট বলেছিলাম একটা টেবিল দেবো, সেই টেবিলে সম্পূর্ণ ব্যাপারটা আলোচনা করা থাকবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মোট তড়িৎচালক বল হয় এনই, রেজিস্ট্যান্স হয় ইন্টারনালের জন্য এনআর, কারেন্ট হয় হচ্ছে কি এটা। শ্রেণী সমবায় যদি এক সংখ্যক উল্টে দিই তাহলে হচ্ছে তড়িৎচালক বল হবে এন ইনটু মাইনাস 2x। রেজিস্ট্যান্সে কোনো পরিবর্তন আসবে না এনআর, তাহলে এটা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ। সমান্তরাল সমবায়ের জন্য আমরা জানি যে তড়িৎচালক বলে কোনো আপ ডাউন কিছু আসবে না, তাহলে ই থাকবে, ই থাকবে। রেজিস্ট্যান্স দেখতে পাবো যতগুলো সংখ্যা আছে তাকে দিয়ে ভাগ যাবে। আই হবে হচ্ছে কি ই বাই আর প্লাস স্মল আর বাই এন। মিশ্র সমবায়ের ক্ষেত্রে কি হবে? মিশ্র সমবায়ের ক্ষেত্রে এক্ষুনি আমরা সমীকরণ প্রতিষ্ঠা করেছি, এটা হচ্ছে মিশ্র সমবায়ের জন্য। মিশ্র সমবায় প্রতিটি যদি এক সংখ্যক উল্টে দিই তাহলে এন মাইনাস 2x ইন্টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস এন আর বাই এম বা পি, যদি এম সংখ্যক যদি প্যারালাল ধরি বা পি সংখ্যক যদি সংখ্যাটা যদি প্যারালাল হয়। তো চলো লিখে নাও। নেক্সট যাই, চলো নেক্সট প্রশ্ন। এখানে যে অঙ্কটা আছে এটা কম্বিনেশন অফ সেলের নয়, এই অঙ্কটা তোমরা নিও না। তো যাই হোক, থিওরি পার্ট আপাতত দিলাম। যখন প্রবলেম সেট আমি প্র্যাকটিস করাবো তখন অবশ্যই কম্বিনেশন অফ সেলের উপরে আমি ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো। তো এই ছিল হচ্ছে গিয়ে পুরো কম্বিনেশন অফ সেলের একটা ফুল কনসেপ্ট, যে কি করে আমরা সেলের ভিতরের অভিমুখ পাল্টে গেলে কিছু সেলে তার জন্য কি হতে পারে, কম্বিনেশন সিরিজে হলে পরে, প্যারালালে হলে পরে। এবার যেটা তোমার করণীয় সেটা হচ্ছে যে টোটাল যে বিষয়টা বুঝলে তার উপরে কিছু কোশ্চেন সেট অবশ্যই প্র্যাকটিস করো। আমি কিছু কোশ্চেন তো দিয়েইছিলাম, আর কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমি অবশ্যই পরবর্তীকালে কোশ্চেন সেট যখন প্র্যাকটিস করবো তখন আমি নিয়ে আসবো। তো চলো, ওকে, টাটা, বাবাই।